এ মহান ইসলাম প্রচারক রাস্তি শাহ রহমতুল্লাহ আলাইহের জন্ম ইরাকের বাগদাদ শহরে। তিনি ছিলেন হজরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের বংশধর। তার পিতা ছিলেন বড়পীর সাহেবের ভাগ্নে। মাজারে রক্ষিত একটি বোর্ড থেকে জানা গেছে তার জন্ম 1228 সালে এবং তিনি এদেশে আগমন করেন 1351 সালে এবং এলাকায় দ্বীনের কাজ শেষে 1388 সালে তিনি ইন্তেকাল করেন। তিনি যখন এদেশে আসেন তখন দিল্লির সুলতান ছিলেন ফিরোজ শাহ তুগলক এবং বাংলার সুবাদার ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ। রাস্তি শাহের অন্যতম সহচর ছিলেন সৈয়দ আহমেদ তানভীর রহমতুল্লাহ আলাইহ। ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনি প্রথম ইয়েমেন আসেন 738 বঙ্গাব্দে। ইয়েমেন থেকে স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে তিনি ইসলাম প্রচারের জন্য এদেশে আসেন। ইয়েমেন হতে দেশে আসেন বলে অনেকে তাকে ইয়েমেন বংশোদ্ভূত বলে থাকেন। এদেশে আসার সময় তার সঙ্গে আরও ছিলেন তারই কনিষ্ঠ ভ্রাতা শাহ মাহবুব। হজরত রাস্তি শাহ ছিলেন অকৃতদার। ক্রমান্বয়ে তিনি এলাকায় হজরত শাহ রাস্তি বগদাদি নামে পরিচিতি লাভ করেন। তার ছোট ভাই শাহ মাহবুব বিয়ে করেন আশরাফপুর গ্রামের চৌধুরী বাড়িতে। আশরাফপুর বর্তমানে কচু উপজেলায় অবস্থিত। সেখানেও রয়েছে একটি অতি প্রাচীন 3 গম্বুজ মসজিদ। রাস্তি শাহের মৃত্যুর 350 বছর পর সুবাদার শায়েস্তা খানের কন্যা পরি বিবির আদেশে গাজী গোলাম রসুল এই 3 গম্বুজ মসজিদটি নির্মাণ করেন বলে জানা যায়।
হযরত রাসি শাহ রহমতুল্লাহ আলাইহের মাজারের উত্তর দিকে যে দিঘিটি অবস্থিত তার খনন কার্য নিয়েও নানা কথা এলাকায় প্রচলিত। রাস্তি শাহর বংশধর বলে দাবিদার শ্রীপুর মিয়াবাড়ির লোকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী জানা যায়, একসময় বহু সংখ্যক লোক রাস্তি শাহের মুরিদ হতে এলে এলাকায় তীব্র পানির সংকট দেখা দেয়। এই পানির সমস্যা সমাধান করতে রাস্তি সাহেব একটি দিঘি খননের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং এক রাতেই জিনদের দ্বারা 28 একর সম্পত্তিতে দিঘিটি খনন করতে শুরু করেন। কথা ছিল ভোর হলেই জিনরা চলে যাবে। দিঘি কাটার পর দিঘির 3 পাড় বাঁধানো হয়, কিন্তু উত্তর পাড় বাঁধানোর আগেই শোনা গেল ফজরের নামাজের আজানের সুর। এতে করে একে একে জিনরা সব চলে যায়। উত্তর পাড় আর বাঁধানো হয়নি। আজও সেই অবস্থাতেই রয়েছে পুকুরটির উত্তর পাড়। আবার এই দিঘি খনন সম্পর্কে এলাকায় আরও একটি কথা কিংবদন্তির মতো ভেসে বেড়াচ্ছে। হয়তো বক্তব্যটি নিয়ে বিতর্কে ঝড় উঠতে পারে। শুধুমাত্র এলাকা থেকে সংগৃহীত জনশ্রুতি হিসেবেই দিঘি খনন সম্পর্কিত উক্ত বক্তব্যটি এখানে তুলে ধরা হল। কালী দেবীর সাথে রাস্তি শাহ রহমতুল্লাহ আলাইহি তার আধ্যাত্মিক সাধনা নিয়ে চ্যালেঞ্জ করে উক্ত দিঘি খননের প্রয়াসী হন। কালী দেবী নাকি বলেছিলেন, এক রাতে এত বড় দিঘি খনন করা সম্ভব হবে না। এতে নাকি জেদ ধরে রাস্তি শাহ রহমতুল্লাহ আলাই আধ্যাত্মিক সাধনা বলে জিন আনয়ন করে এ দিঘি খনন করতে থাকেন। দিঘি খননের অগ্রগতি দেখে কালী দেবী বিস্মিত হয়ে যান এবং সন্দিহান হয়ে পড়েন যে রাস্তি শাহ রহমতুল্লাহ আলাই শেষ পর্যন্ত কামিয়াবি হতে যাচ্ছেন। যখন উক্ত দিঘির উত্তর পাড়টুকু বাঁধানো বাকি, তখন তিনি মরগের ছদ্মবেশে ডাক দিয়ে ভোর হবার ইঙ্গিত করেন। এতে ভোর হয়েছে মনে করে জিনগুলো খনন কার্য সমাপ্ত না করেই ফিরে যায়। সেই থেকে অদ্যাবধি দিঘিটির উত্তর পাড় আর বাঁধানো হয়নি। দিঘি খনন সম্পর্কে এ দুটি বক্তব্যের সত্যাসত্য নিরূপণের ভার এই সংক্রান্ত গবেষকদের উপর রইল। এই দিঘিটির ব্যবস্থাপনা নিয়েও আছে নানা কিংবদন্তি। বাণিজ্যিকভাবে এই দিঘিতে মাছ চাষ করা হয়। কথিত আছে, একবার কোনো একজন এতে মাছ চাষের উদ্যোগ নিয়েছিলেন। এতে তার ভীষণ ক্ষতি হওয়ায় আর কেউ এ সাহস করেন। এই দিঘিটিতে প্রাকৃতিকভাবে মাছ হয়, যা এলাকাবাসী ভোগ করে এবং শুকনো মৌসুমে আশপাশের লোকজন ধান আবাদ করে। মাছ এবং ধান এলাকার অধিবাসীগণ এমনিতেই ভোগ করেন। সম্রাট ফিরোজ শাহ তুগলকের আমলে 1351 থেকে 1388 রাস্তি শাহের খানকা শরীফের ব্যয় নির্বাহ করার জন্য সরকার 64 একর সম্পত্তি লাখেরাজ হিসেবে দান করেন। দীর্ঘদিন যাবৎ এই শ্রীপুরেই তার বংশধরগণ বংশ পরম্পরায় মাজার সহ 64 একর সম্পত্তি দেখাশোনা করে আসছেন। এই মাজার রক্ষণাবেক্ষণ করার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক 210 টাকা হারে অনুদান দিত। মাঝখানে হেনরি ম্যাটকাফ যখন কুমিল্লার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তখন হযরত রাস্তি শাহের উত্তরসূরি হযরত গোলাম রেজার সাথে মতানৈক্য দেখা দিলে অনুদান বন্ধ হয়ে যায়। পরে অবশ্য সেই ঝামেলা চুকে গিয়েছিল। প্রতি বছর মাঘ মাসের শেষ বৃহস্পতিবার এখানে বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। এতে প্রচুর লোক সমাগম হয়ে থাকে। বর্তমানে চাঁদপুরের জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত একটি কমিটি এই মাজারের ব্যবস্থাপনার দায়িত্বে আছে। মাজারে একজন প্রধান খাদেম এবং বেশ কয়েকজন সহকারী নিযুক্ত আছেন।